যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ জুয়েল, রাজবাড়ী থেকে। আমি বাংলাদেশ পুলিশে কর্মরত আছি। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। যাই হোক, ঘটনায় ফেরা যাক। সালটা 2013 ডিসেম্বরের শেষ দিক। যেহেতু ডিসেম্বরের শেষের দিকে, তখন সব পরীক্ষা শেষ, সবাই যখন ফ্রি থাকে সেই সময়টার কথা বলছি। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে প্রায় প্রতিদিন ক্রিকেট খেলতাম। প্রতিদিনের মতো আজও সেই চিরচেনা মাঠে ক্রিকেট খেলতে গেলাম। যথারীতি খেলা শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে যায়। সবাইকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা হলাম। বলে রাখা ভালো, মাঠ থেকে আমার বাড়িতে যেতে একটা পুকুর, তারপর বাঁশবাগান, এসব পেরোতে হয়। সবাই যার যার মতো বাড়িতে চলে গেল। আমিও আমার বাড়ির দিকে রওনা হলাম। আমার বাড়িটা একটু দূরে থাকায় এবং শেষের দিকে থাকায় আমার বাড়ির ওই দিকে কেউ ছিল না যে যার সাথে আমি যাব। তাই একাই রওনা দিলাম বাড়ির দিকে। গ্রামের মুরব্বীদের কাছ থেকে ওই পুকুর এবং বাঁশবাগান নিয়ে অনেক ভৌতিক গল্প শুনেছি। সময় পেলে ওই বাঁশবাগান এবং ওই পুকুরের ঘটনা পাঠাবো। আমি যখন বাড়িতে যাচ্ছি তখন রাস্তায় জনশূন্য। আমার কাছে কোনো লাইট ছিল না। রাস্তা দিয়ে একা একা হাঁটছি আর ভাবছি, আল্লাহ, আজকে যেন আমার সাথে কোনো খারাপ কিছু না ঘটে। দেখতে দেখতে প্রায় পুকুরের কাছাকাছি, তখন গায়ের মধ্যে কেমন যেন একটা ঝাঁকুনি দিল। আমি তখন 7-5 না ভেবে সামনের দিকে এগোতে থাকলাম। পুকুর অতিক্রম করে বাঁশবাগানের কাছে যেতেই আমার মনে হলো এখানে প্রচুর ঝড় হচ্ছে। বলে রাখি, আমার বাড়ির দিকে যেতে রাস্তার বাম পাশে পুকুর এবং পুকুরের শেষ সীমানায় ডান পাশে বাঁশবাগান। যথারীতি পুকুর শেষ হতেই বাঁশবাগান। হঠাৎই আমার কাছে মনে হলো প্রচুর বাতাস, বাঁশগুলো এই রাস্তার উপরে ভেঙে পড়বে। কিন্তু আমি দূরে তাকিয়ে দেখি দূরে কোথাও কোনো বাতাস নেই। আমি আল্লাহ আল্লাহ করতে করতে সামনের দিকে এগোচ্ছি। বাঁশবাগানের ঠিক মাঝ বরাবর আসতেই আমার মনে হলো পেছন দিক থেকে কোনো কিছু আমার দিকে ধেয়ে আসছে, শব্দ করতে করতে। আমি ভাবলাম রাস্তা দিয়ে হয়তোবা কেউ আসছে। তখন আমি একটু পিছনে তাকাই। হয়তোবা এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। পেছনের দিকে তাকাতেই দেখি সেই পুকুর থেকে কালো এক দানবের মতো একটা ছায়ামূর্তি আমার দিকে আসছে এবং দ্রুত আসছে। দুই পাশের গাছগুলো মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। আমি তখন বাঁশবাগানের মাঝ বরাবর। এইটা দেখে আমি দ্রুত সামনের দিকে দৌড়াতে থাকলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি সামনের দিকে এগোতে পারছি না। কি করব, মাথায় কোনো কিছু কাজ করছিল না। তখন অনেক কষ্টে দোয়া দুরুদ পড়তে শুরু করলাম। তখন দেখি আমি যেতে পারছি। বাঁশবাগান অতিক্রম করতে দেখলাম সে বাতাস আর নেই এবং আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলাম। সেই ছায়ামূর্তি বাঁশবাগানে এসে মিলিয়ে গেল। এটা দেখে আমি প্রচুর ভয় পেয়ে গেলাম এবং দ্রুত বাড়ি চলে আসলাম। আমি কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম সেদিনের মতো। আল্লাহ তার অশেষ রহমতে সেদিন আমার সাথে আর কিছু ঘটেনি। তারপর কিছুদিন আমার সাথে আর কিছুই ঘটল না। এখানে বলে রাখি, তখনও কিন্তু আমাদের গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আমাদের গ্রামের চারপাশে বিদ্যুৎ ছিল, শুধুমাত্র আমাদের গ্রামে ছিল না। তাই আমাদের সকল ফোন আমরা গ্রামের শেষ দিকে একটা দোকান ছিল, সেই দোকানে চার্জ দিতাম। যেহেতু আমাদের বাড়িতে কোনো বিদ্যুৎ নেই, তাই আমি ওই দোকানে মোবাইল চার্জ দিতাম। একদিন বিকেলে কোনো কারণে বিদ্যুৎ ছিল না এবং বিদ্যুৎ আসে সন্ধ্যার পরে, তাই মোবাইল ফোনে চার্জ দিতে পারিনি। সেই চার্জ দিতে দিতে অনেকটা রাত হয়ে যায়। আমার বাড়ি যেহেতু গ্রামের একদম শেষের দিকে, তাই একাই আসতে হতো। বলে রাখা ভালো, ওই দোকান থেকে আমার বাড়ি আসতে সেই পুকুর আর বাঁশবাগান অতিক্রম করতে হয়। আমি একটা বাইসাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। রাস্তায় কাউকে দেখলাম না। চাঁদের হালকা মিটিমিটি আলো। আমি সাইকেল চালাচ্ছি আর ভাবছি, এত রাত করলাম, না জানি আবার কোন অঘটন ঘটে আমার সঙ্গে। আমার একটা বদ অভ্যাস ছিল, আমি প্রচুর গান শুনতাম। তাই একটা গান প্লে করে ফোনের টর্চ অন করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। হঠাৎ যখন আমি পুকুরের কাছাকাছি, তখন আমার ফোনের লাইট এবং মিউজিক দুটোই অফ হয়ে যায়। আমি বাইসাইকেলটা দাঁড় করালাম এবং ফোনের টর্চ অন অফ করতে থাকলাম। দেখলাম কাজ করছে, বাট
আলো জ্বলছে না এবং মিউজিক প্লে হচ্ছে, বাট সাউন্ড হচ্ছে না। সঙ্গে সঙ্গে আমি সামনের দিকে তাকাতে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি হয়তো কখনোই ভুলতে পারবো না। সামনের দিকে তাকাতেই দেখি আমার সামনে একজন অস্পষ্ট মানুষ দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকাতেই দেখলাম তার চুলগুলো সাদা। আমি তার মুখ দেখতে পারিনি, কারণ তার চুলগুলো মুখের ওপর দিয়ে পা পর্যন্ত। এটা দেখার পর আমি প্রচুর ভয় পেয়ে যাই এবং দোয়া দুরুদ পড়তে থাকি। যখন আমি দোয়া দুরুদ পড়তে শুরু করি তখন আমার কাছে মনে হলো ওই জায়গাটায় ওই মানুষটা হঠাৎ ফুটবলের মতো হয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দিল এবং পুকুরের পানিতে মনে হয় বিশাল একটা বড় কিছু পড়ল। এত পরিমাণ শব্দ হলো যা শুনে আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। প্রচন্ড রকম ভয় পেয়ে যাই আমি এবং আমার গলা শুকিয়ে আসে। যখনই ওই মূর্তিটা বা কালো অবয়বটা পানিতে ঝাঁপ দিল সেই মুহূর্তেই আমার টর্চ জ্বলতে শুরু করলো, মিউজিক বাঁচতে শুরু করলো। আমি কোন রকমে বাড়ির দিকে রওনা হলাম এবং বাড়িতে যেয়ে মাকে সবকিছু বললাম। মা আমাকে অনেক বকাঝকা করলো। তার পরের দিন স্থানীয় এক হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক করে একটা তাবিজ দিল এবং বলল এই তাবিজ নিয়ে মরা বাড়ি বা সদ্য বাচ্চা জন্ম নিয়েছে এমন কোন বাড়ির ত্রিসীমানায় যেন আমি না যাই। আরো নিষেধ করলো আমি যেন কখনো তাবিজ না খুলি। আমি তাবিজে তেমন বিশ্বাসী ছিলাম না, তাই কিছুদিন পরে ভাবলাম এখন তো আর কোনো সমস্যা হচ্ছে না, তাই তাবিজটা খুলে রাখলাম। বলতে গেলে প্রায় প্রতিদিনই ফোন চার্জ দেওয়ার জন্য সেই দোকানে যেতে হতো এবং সন্ধ্যা বা সন্ধ্যার পরে বাড়িতে আসতাম। যথারীতি অন্য দিনের মতো আজও সন্ধ্যার পরে দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছি। যখনই সেই পুকুরের কাছাকাছি যাই তখনই দেখলাম সামনে একটা বিড়াল আকৃতির কিছু রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার কেমন যেন মনে হলো, তাই আমি বাইসাইকেলটা দাঁড় করালাম এবং সামনের দিকে তাকাতে দেখলাম বিড়ালটা রাস্তার এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত। এত বড় বিড়াল আমার এই বয়সে আমি কোনোদিন চোখে দেখিনি। এই দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলাম এবং দোয়া দুরুদ পড়তে শুরু করলাম। যখন আমি দোয়া দুরুদ পড়তে শুরু করি তখন বিড়ালটা সেই বাঁশ বাগানের মধ্যে চলে গেল। বাড়িতে আসার পরে আমি সেদিন ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে প্রচুর জ্বর এবং গত রাতের কথা আমি বাবা মাকে বলতেই তারা আমায় কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ আমাকে অনেক বকাঝকা করে। তারপরে সে ঝাড়ফুঁক করে দেয় এবং একটা তাবিজ দেয়। বেশ ভালোই কাটছিল দিনগুলো। হঠাৎ একদিন আমি রাতে স্বপ্ন দেখলাম কেউ আমার কানের কাছে ফিস ফিস করছে, তোকে আমার ভালো লাগে, আমি তোকে নিয়ে যাব। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, শব্দটাও বন্ধ হয়ে যায়। ভাবলাম হয়তোবা মনের ভুল, আবার ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার খাট একটু দূরে রাখা। ভাবলাম হয়তো রুমে কেউ এসে খাট সরিয়েছে। আমি আবার ঠিক করে রাখলাম। পরের দিন আবার খাট সরানো। এবার আমি মাকে জিজ্ঞেস করলাম, আপনারা কি আমার খাট সরিয়েছেন? মা বললেন, না, আমরা তোমার ঘরেই যাইনি, দেখো তুমি সরিয়েছ কিনা। আমার স্পষ্ট মনে আছে আমি খাট সরাইনি, বরং ঠিক করে রাখি। আমার তখন বুঝতে বাকি রইল না এটা কার কাজ। কিছুদিন আবার স্বপ্নে দেখলাম একজন মহিলা আমাকে বলছে, কিরে, তোকে না বললাম আমার সাথে যেতে, তুই আমার সাথে যাবি? তোকে আমি নিয়ে যাব। তখন আমি স্বপ্নের মধ্যে বলছি, না, আমি যাব না, আমি আমার বাবা মার কাছে থাকবো। তখন সে আমাকে বলল, তুই যদি আমার সাথে না যাস তাহলে ভালো হবে না, খারাপ হবে। এটা দেখে আমার ঘুম ভেঙে যায় এবং আমি প্রচুর ভয় পাই। ঘাম দিয়ে আমার শরীর ভিজে গেছে। এরপর আমি কিছুদিন ঠিকঠাক থাকলাম, আমার সাথে কিছু ঘটেনি। এরপর একদিন সন্ধ্যার পর দোকান থেকে বাড়ি আসছি। ওই দিন আমার সাথে ছিল আমার চাচাতো ভাই। আমি যেই পুকুর পার হব তখন আমার কাছে মনে হচ্ছে কেউ আমার দিকে কিছু একটা ছুঁড়ে মারছে। হঠাৎ পায়ে একটা মাটির টুকরা লাগে, প্রচন্ড ব্যথা পাই। আমার পায়ে সেই মাটির টুকরার ছাপ লেগে থাকে। আমি ভাইকে বলি, কে ঢিল দিল? ভাইয়া বলল, কই, পাগল হচ্ছিস তুই? আমার আর বুঝতে বাকি রইল না আমি যেতে চাই নাই, এই জন্য দূর থেকে আমার ক্ষতি করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাড়ি চলে আসি এবং আমার পায়ে লেগে থাকা মাটির ছাপ বাড়ির সবাইকে দেখাই। পরদিন আবারও হুজুরের কাছে যাই। হুজুর বলে, এটা শক্তিশালী পরীর নজর, এই পরীর সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই, আপনারা অন্য হুজুর দেখান, আমি এর সাথে লড়াই করতে পারবো না।
তারপরে সেই হুজুর আমাকে ঝাড়ফুঁক করে দেয় এবং বলে সাবধানে থেকো। এই ঘটনার পর থেকে আমি বাড়ি থেকে বের হতাম না। কিছুদিন পরে আমি আবার একদিন বাড়ি থেকে বের হই এবং ফিরতে রাত হয়ে যায়। আমি আমাদের গ্রামে ঢুকতেই একটা দমকা বাতাস আমাকে রাস্তা থেকে উড়িয়ে নিয়ে একটা খালের মধ্যে ফেলে দিল। আমি উঠে দোয়া দুরুদ পড়তে শুরু করলাম এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম আল্লাহর অশেষ রহমতে সেবারের মতো প্রাণ বেঁচে যায়। কিছু লোকের সাহায্য নিয়ে আমি বাড়িতে চলে আসি। তারপর থেকে আমি বাড়ি থেকে আর বের হতাম না। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। আমিও বাড়ির মধ্যে ঘরবন্দি অবস্থায় থাকতে শুরু করি এবং প্রতি রাতে আমার সাথে বাজে কিছু স্বপ্ন, অর্থাৎ বাজে স্বপ্ন আমি দেখতে থাকি। যেহেতু আমার গা বন্ধ ছিল এবং তাবিজ ছিল, যার জন্য পরীটা আমার কাছে আসতে পারত না। এর কিছুদিন পরে কোরবানির ঈদ। বাড়িতে কোরবানি ঈদের গরুর গোস্ত খেয়ে আমরা কয়েকজন বন্ধু সেই দোকানে যাই। আমি দোকানে বসে সবার সাথে গল্প করছি। হঠাৎ আমার মাথা ব্যথা শুরু হলো। আমি ওদের বললাম মাথার মধ্যে ব্যথা করছে। এটা বলতেই বসা থেকে মাটিতে লুটিয়ে পড়ি, আর আমার কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরলে দেখি আমি একটা বাড়িতে, গ্রামের অনেক লোক। আমি তাদের জিজ্ঞেস করলাম আমি এখানে কেন, কিন্তু কেউ বিশ্বাস করবে কিনা জানি না, এটাই সত্য যে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি কোনো কথা বলতে পারছিলাম না, বলতে পারেন বোবা হয়ে গিয়েছিলাম, এবং আমার ডান পাটা কাজ করছিল না। এ দেখে প্রায় গ্রামের সব লোক আমাকে দেখতে আসেন। সেই থেকে আমি কারোর কোনো কথার জবাব দিতে পারছিলাম না। সবার কথা শুনছিলাম, আমি কথা বলতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করি কথা বলার জন্য, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এর পরের দিন আমাকে ফরিদপুরের একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার সাহেব আমাকে অনেকগুলো টেস্ট দেয়, কিন্তু কোনো কিছুই ধরা পড়ে না। এইভাবে 3 দিন কেটে যায়। 3 দিন পরে এক সকালে আমি মাকে ডাক দেই এবং আমার মুখ থেকে শব্দ বের হতে শুরু করে। আমি কথা বলতে পারছিলাম, পা কাজ করছিল। এই ঘটনার পর দিন দিন শরীর দুর্বল হতে থাকে। বিছানায় পড়ে যাই, আর প্রতিদিন রাতে স্বপ্নে দেখতাম সেই মহিলা আমাকে বলছে সে আমাকে নিয়ে যাবে, সে আমাকে নিয়ে যাবে। অনেক ডাক্তার দেখানো হয়, কবিরাজ দেখানো হয়, কিন্তু আমার শরীর ঠিক হয় না। এসব দেখে বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে। কি করবে, কার কাছে যাবে? কিছুদিন পর এক হুজুরের সন্ধান পায়। কবিরাজ আমাদের ঘটনা শুনে বলে আপনারা এখন চলে যান, 3 দিন পরে আপনাদের বাড়িতে আমি যাব। ঠিক 3 দিন পরে সন্ধ্যায় সেই কবিরাজ আসেন এবং আমাদের বলেন একজন তুলারাশির লোককে হাজির করতে। পাশের বাড়ির আমার এক কাকি তুলারাশির ছিলেন, তাকেই নিয়ে আসলাম। কবিরাজ তাকে বলে পরীটাকে এই তুলারাশির কাছে হাজির করব। কবিরাজ প্রথমে বৃত্ত আঁকলো এবং বৃত্তর মাঝখানে কাকিকে বসালো এবং হুজুর দোয়া দুরুদ পড়তে শুরু করলো। কিছুক্ষণ পরে মনে হচ্ছিল বাড়িতে ঝড় বয়ে যাচ্ছে, কেউ কিছু ছুঁড়ে মারছে বৃষ্টির মতন। হুজুর আমাদের বলল আমরা যেন বাইরে না যাই। কিছুক্ষণ পরে পরীটা হাজির হলো। তখন জিজ্ঞাসা করলো তুই কে, তোর পরিচয় দে। এবং সে পরিচয় দিল, এবং তাকে যখন কবিরাজ চলে যেতে বলল সে চলে যেতে রাজি হচ্ছিল না। তার বয়স নাকি 200 বছর, এই সমস্ত অনেক কথা বলছিল, এবং সে কোনোভাবেই রাজি হচ্ছিল না কবিরাজের কথা শুনতে। পরে কবিরাজ তাকে কিছু অফার করে এবং সেই অফারের কারণে সে রাজি হয় চলে যেতে। এবং পরের দিন সন্ধ্যায় আমরা এলাকার সকল বাচ্চাদের ডেকে নিয়ে এসে দুধের পায়েস খেতে দেই। আরো কিছু কথা বলে পড়ি, সেই অনুযায়ী আমরা কাজ সম্পন্ন করি। পরদিন আবার পরীটাকে কাকির কাছে হাজির করানো হয়। পরীটা বলে ওই খাবার বাচ্চারা খায় নাই, ওই খাবার খেয়েছি আমরা। কিন্তু কথা বলার পর হুজুর বা কবিরাজ একটা বোতলের মধ্যে পরীটাকে বন্দী করে এবং আমাকে ঝাড়ফুঁক করে দেয়, কিছু পানি পড়া দেয় এবং আমার বাড়ির চারপাশ বন্ধ করে দেয়। আরো কিছু নিয়ম বলে দেয়, সেগুলো আমি সঠিকভাবে মানি। আল্লাহর রহমতে বাবা মার দোয়ায় এখন অনেক ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছেন। রাসেল ভাই, যদি ঘটনাটা ভালো লাগে পড়ে শোনাবেন। লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি একদম সত্য, আমার নিজের সাথে ঘটা। আমি কখনো ভুলব না সেই দিনগুলোর কথা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আগের হুজুর কেন বলেছিল পরীটা অনেক শক্তিশালী? ভাবছেন এত সহজেই হার মানল, সে কি করে শক্তিশালী? না ভাই, এর মধ্যে অনেক ঘটনা আছে যেগুলো বলা সম্ভব নয়, তাই বললাম না। যতটুকু বলা যায় ততটুকু বললাম। রাসেল ভাই, আমার কাছে আরো ঘটনা আছে, আমি সময় পেলে পাঠাবো। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। আমার ঘটনাটি সিলেক্ট হলে প্লিজ আমাকে জানাবেন। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, ভালো হবে। আমি সৌদি আরব থেকে বলছি। আমি এখানে আমার ইন্ডিয়ান বন্ধুর কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছি। আমার নাম ফাহিম আহমেদ।
বাড়ি সিলেট। এরপরে তিনি তার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার শেয়ার করেছেন। আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন। এখন মূল ঘটনা বলি। বর্ষা শেষ হয়ে এলো। প্রকৃতির এক আশ্চর্য পরিবর্তন। সাদা টুকরো টুকরো মেঘ, নীল আকাশ, রঙিন বড় বড় শেড ট্রি, ফুলের মেলা, দূরে সবুজ ধান ক্ষেত, সোনালি ধান মনকে উতলা করে দেয়। আমি এতদিন চুপচাপ থাকতাম, কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতাম না। ক্লাসে আসতাম আর চলে যেতাম। শিব মন্দির, ক্লাব, সেখানেই আড্ডা বাজনা, প্র্যাকটিস সব চলত। আর কদিন পরে ক্রিকেট প্র্যাকটিস শুরু হবে। তখন তো আরো ব্যস্ত হয়ে পড়ব। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। বাংলায় অনার্স বলে চিরদিন অবজ্ঞার চোখে ছিলাম। বাড়িতে আমার কোনো ভূমিকা ছিল না। বাইরেও আমাকে নানা কথা শোনাতো নানাজন, যার জন্য আমি নিজের মধ্যে ঢুকে থাকতাম। সহজে নিজেকে খুলতে পারতাম না। যদিও আমার কিছু অ্যাডভান্টেজ ছিল। এক্সারসাইজ করতাম বলে ভালো চেহারা, ভালো ক্রিকেট খেলতাম, মিউজিক সিস্টেমে ভালো বাজনা বাজাতে পারতাম। সেজন্য বুঝতে পারতাম মেয়েরা আমাকে বেশ পছন্দ করে। প্রথমে দর্শনধারী আর কি। কিন্তু আমি ছিলাম ভীষণ লাজুক। কোনো মেয়ের সামনে যেতামই না। কথা বললে তোতলাতে থাকতাম। আমার ভালো লাগতো ঘুরে বেড়াতে, নিজের মনে থাকতে। সেজন্য আমাকে পেছনে অনেকেই অনেক কিছু বলে খ্যাপাত। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমার বিভাগের ছেলে মেয়েদের সঙ্গে আমার তেমন জমত না। সেজন্য পুজো পর্যন্ত প্রায় কারো সঙ্গে ভালো মতো আলাপ হল না। অবশ্য প্রফেসররা আমাকে বেশ ভালোবাসত। এই অবস্থায় ডিপার্টমেন্টের পুরনো ছাত্রছাত্রীদের রিউনিয়ন শুরু হল। নাটক, ফাংশন, আলোচনা সবই হবে। আমি রীতিমতো মিউজিক করব। রিহার্সাল শুরু হলো। অনেকেই ভালো গান গায়। একজন মেয়ের গান আমাকে মুগ্ধ করে দিল। খুব সাধারণ চেহারা, ফ্যাশনেও তেমন নয়, কিন্তু মেয়েটার গান কি সুন্দর। মেয়েটার নাম মনিরা ইসলাম। ফাইনাল রিহার্সালের দিন আমার সঙ্গে পরিচয় হলো। দেখলাম মেয়েটা আমার চেয়েও লাজুক, মাথা নিচুই করে থাকে। হয়তো চেহারাটা তেমন নয় বলে একটা হীনমন্যতাও আছে। আমি ভাবলাম এবার জমবে মজা। কি মনে হলো নিজের থেকে আলাপ করলাম। মেয়েটা ভালো করে কথা বলতে পারছিল না, তাও আমার কথার উত্তর দিল। বাড়ি কুচবিহারের শীতলকুচিতে। ওর বাবা ওখানকার স্কুলের হেডমাস্টার, মা প্রাইমারি টিচার। উৎসবের দিন মেয়েটা গান গেয়ে একেবারে মাত করে দিল। এবার মনিরাকে অন্য চোখে দেখতে শুরু করলাম। ওর ব্যবহার, পার্সোনালিটি, পড়াশোনা, সর্বোপরি গান আমার মনে একটা ভালো লাগা তৈরি করল। বুঝতে পারলাম কোনো কথা না বললেও ও আমাকে পছন্দ করে। অফ পিরিয়ডে মেয়েরা সাধারণত হোস্টেলে যায়। অন্যরা হয় ক্লাসে থাকে, নয় ক্যান্টিনে যায়। আমি এতদিন ভেতর থেকে প্রফেসরদের ক্যান্টিনে গিয়ে একা একাই টিফিন করতাম, অন্যদের সঙ্গে তেমন মিশতাম না। একদিন দেখি মনিরা হোস্টেলে না গিয়ে চুপ করে ক্লাসে বসে আছে। আমি সাহস নিয়ে মনিরাকে বললাম, চলুন চা খাই। ইতস্তত করেও ও আমার সঙ্গে নিচে ক্যান্টিনে এলো। আমি ওকে এক কিনারায় নিয়ে বসলাম, চায়ের অর্ডার দিলাম। তারপর পরিচয় করার চেষ্টা করলাম, তার কথা শুনলাম। এবার অনার্স পরীক্ষায় সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছে। গানেও জেলার মধ্যে নাম আছে। আমার তো বলার মতো কিছু নেই, সেই কিছু না বলা কথা বললাম। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বেড়ে গেল। একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। আমরা একসঙ্গে টিফিন করতে শুরু করলাম। আস্তে আস্তে বিকেলে ছুটির দিনে ঘুরে বেড়াতাম। যেতাম হোস্টেলের পেছন থেকে ওঠা পাহাড়ে, শালবনে, চমৎকার বিএসএফ এর পার্কে, শিলিগুড়িতে। বুঝতে পারলাম আমরা আস্তে আস্তে আলোচনার বিষয় হয়ে পড়েছি। আমরা এসব কেয়ার করলাম না। ক্লাস করে বিন্দাস মেলামেশা করতে লাগলাম। মেলামেশা করে দুজনের ভেতর পরিবর্তন হলো। আমি পড়াশোনায় মন দিলাম, আর মনিরার পোশাকে কিছু পরিবর্তন আসলো। ক্লাস পরীক্ষায় ভালো রেজাল্ট হতে থাকলো। আর ও তো ফার্স্ট। কিছুদিন ধরে মনিরার মাঝে মাঝে জ্বর ধরা, মাথা ব্যথা হচ্ছিল। ও ততটা কেয়ার করেনি। জ্বর হলেও ক্লাসে আসতো, এসে চুপচাপ বসে থাকতো, বেশি চলাফেরা করতে পারত না। আমি ওকে ডাক্তার দেখাতে বললাম, ও কেয়ার করত না। কিছুদিন পর আরো অসুস্থ হয়ে পড়ল। মাঝে মাঝে ক্লাসে আসতে পারত না। একদিন ক্লাসে অজ্ঞান হয়ে পড়ল। এবার ডিপার্টমেন্ট থেকে ওর বাড়িতে খবর দেয়া হলো। ওর বাবা
এসে ওকে নিয়ে গেল। যাবার সময়ও আমাকে অনেকবার ভালো করে পড়াশোনা করতে বলল। আরো বলল কদিন পরেই এসে পড়বে। কদিন পরে খবর পেলাম মনিরা খুব অসুস্থ হয়ে পড়েছে। ওকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা থেকে ডিপার্টমেন্টে খবর এলো ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ঠিক করলাম কদিন পরে ওর সঙ্গে দেখা করতে যাব। সেদিন রাত্রে ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে মনে হলো বহু দূর থেকে আমাকে মনিরা ডাকছে। চমকে জেগে উঠলাম। আবছা অন্ধকারে মনে হলো দরজার সামনে মনিরা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। ধরফর করে উঠে বসলাম, লাইট জ্বালালাম। দেখি কেউ কোথাও নেই। একটা অজানা আশঙ্কায় মন ভরে গেল। সেদিন ক্লাসে গিয়ে শুনতে পেলাম কলকাতা থেকে খবর এসেছে গতকাল রাত্রে মনিরা মারা গেছে। স্তব্ধ হয়ে থাকলাম, কাউকে কিচ্ছু বললাম না। কদিন মন খারাপ করে থাকলাম। আরো কদিন পর রাত্রে ক্লাব থেকে হোস্টেলে যাচ্ছি। যাওয়ার রাস্তাটা ফাঁকা, অন্ধকার, বড় বড় গাছে পরিপূর্ণ। কিছু দূর গিয়ে একটা বিরাট ছাতিম গাছ, তার নিচে বাঁধানো জায়গা। হঠাৎ চমকে গেলাম। দেখি বেদিটার কাছে মনিরা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। আমাকে কিছু বলার চেষ্টা করছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এক দৌড়ে চলে গেলাম গেস্ট হাউসের দিকে। সেখানে গার্ডগুলো আড্ডা দিচ্ছিল। তারা আমাকে ডেকে বসালো, জল খাওয়ালো, তারপর হোস্টেলে পৌঁছে দিল। তার কদিন পর ডাইনিং রুম থেকে খেয়ে আসছি। সিঁড়ির নিচে মনিরা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। ভয় পেয়ে দৌড়ে একতলায় স্বদেশের ঘরে ঢুকে পড়লাম। মুখ থেকে স্বদেশ বলল, কোনো ভয় নেই, বস। চা খাওয়ালো, উল্টোপাল্টা গল্প করলো, তারপর ঘরে পৌঁছে দিল। রাত্রে আবার মনে হলো মনিরা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আবার উঠে বসলাম। পাশের ঘর থেকে দিলীপকে ডেকে তুললাম। ও বলল, কদিন বাড়ি থেকে ঘুরে আয়। বাড়িতে এসে বাবা মাকে সব বললাম। বাবা বলল মেন্টাল ব্রেকডাউন। নিয়ে গেল মেন্টাল ডাক্তারের কাছে। ওষুধ দিল, কিছু হলো না। আবার কদিন পর রাত্রে মনিরাকে দেখলাম। ও ইউক্যালিপটাস বনের ভেতর থেকে আমাকে ডাকছে। এবার মা আমাদের পুরোহিত শুভেন্দু বাবুর সঙ্গে আলোচনা করল। উনি একটা তাবিজ দিলেন। আরো বললেন, মেয়েটার কবরে ফুল দিয়ে এসো, এতে দোষটা কেটে যাবে। কদিন পরে বাবা আমাকে সিপাই বিসেন্দরের সঙ্গে শীতলকুচিতে পাঠালো। ওখানে গিয়ে ওদের বাড়িতে গেলাম। ওর বাবা মা আমাকে দেখে কাঁদতে লাগলেন। আমি শুভেন্দু বাবুর কথা বললাম। ওর বাবা ওদের কবরখানায় নিয়ে গেল। সিমেন্টের ওপর নাম লেখা মনিরা ইসলাম। আমি মনিরার কবরে ফুল দিলাম, তারপর প্রার্থনা করলাম। মনে হচ্ছিল একটু দূরে একটা ফুল গাছের নিচে মনিরা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। ওর আত্মার শান্তি কামনা করলাম। তারপর ওর বাবা মার সঙ্গে দেখা করে ফিরে এলাম। তারপর আর কিছু দেখিনি।